জানি না কি দেখে আমার ছেলে তোমাকে বিয়ে করেছে। শুধু কি রূপ দিয়ে জীবন চলে? তোমাকে বিয়ে করে আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, সেটা তো রাহুল বুঝতেই চায় না। তুমি আর তোমার মা মিলে নিশ্চয়ই আমার ছেলেকে বশ করেছো। মা, আপনি এসব কি বলছেন? আমরা কেন এগুলো করতে যাব? আমার মা ওই রকম মানুষই না। মা আপনার ছেলেকে বলেছিল আরও কিছুদিন ভেবে দেখতে, কিন্তু আপনার ছেলে তো রাজিই হয়নি। তাড়াতাড়ি করে আমাকে বিয়ে করে নেয়। এতে আমাদের কি দোষ বলেন তো? আর আমি তো আপনার ছেলেকে খুব ভালোবাসি মা। এটাই কি যথেষ্ট নয়? চুপ করো। কত ভালোবাসো তা দেখলেই বোঝা যায়। তুমি শুধু আমার ছেলের টাকা দেখে বিয়ে করেছো। নিজে তো গরিব ঘরের মেয়ে, জীবনে ভালো কিছু খাওনি পরনি, তাই তো নিজের জীবন সুন্দর করতে বিয়ে করেছো তুমি। আমি কখনোই এগুলো ভাবিনি মা। আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সত্যিই আপনার ছেলেকে ভালোবাসি, আর সারা জীবন ওর ভালোবাসা পেতে চাই। অন্য আর কিছুই চাই না আমার। আমাকে একটিবার বিশ্বাস করুন। তোমার এমন ন্যাকা কথা শুনে আমার মন গলবে না। নীলা, তুমি যে আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছো এটা আমার জানা হয়ে গেছে। এবার যাও এখান থেকে। তোমার সাথে কথা বলতেও আমার ইচ্ছা করে না। এই কথা শুনে নীলা কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। আসলে নীলার স্বামী রাহুল গ্রামে ঘুরতে গিয়ে নীলাকে পছন্দ করে কাউকে না জানিয়ে বিয়ে করে নেয়। নীলা গরিব ঘরের মেয়ে হওয়ায় তার মা নীলাকে মেনে নেয় না। সবসময় নীলাকে নানা রকম ভাবে অপমান করে। এমনভাবেই দিন কাটতে থাকে। কি গো, শুনলাম রাহুল নাকি গ্রাম থেকে গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। তা তোমার বৌমা কেমন? তোমাদেরকে যত্ন করছে তো? আর বলো না, এই মেয়েকে তো আমার দেখতেই ইচ্ছা করে না। ওর মা আর ও মিলে আমার ছেলেটাকে কালো জাদু করে এটা করেছে। তা না হলে কি আর ও কাউকে না জানিয়ে বিয়ে করতো? আমাদের টাকা পয়সা দেখে লোভ সামলাতে পারেনি, আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিল এরা। তাহলে তো তুমি খুব কষ্টে আছো। কি আর করবে, ছেলে যখন বিয়ে করে ফেলেছে এখন তো কিছু করতে পারবে না। কিন্তু তোমার মনের আশা পূরণ করার একটা পথ আছে, তুমি বললে বলতে পারি। সত্যি? এমন কোনো পথ আছে কি যাতে আমি শান্তি পাই, আমার ইচ্ছা পূরণ হয়? তাড়াতাড়ি বলো, কোনো সমস্যা নেই। তাহলে শোনো, তোমার তো আরও একটা ছেলে আছে, অভি। ওকে তুমি কোনো ধনী ঘরের মেয়ে দেখে বিয়ে দাও। দেখবে ওই ধনী ঘরের বউ আসলে অভির সুখ দেখে রাহুলও তার ভুল বুঝতে পারবে, আর নীলাও শাস্তি পাবে যখন তুমি ছোট বউকে বেশি ভালোবাসবে। এতে করে তোমার মনের আশাও পূর্ণ হবে, আবার নীলাও শাস্তি পাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আইডিয়াটা খুব ভালো দিয়েছ। কিন্তু তার জন্য তো মেয়ে দেখতে হবে। এরকম একটা মেয়ে আমি কোথায় পাবো? তোমার এত চিন্তা করতে হবে না। তুমি রাজি থাকলে আমি একটা মেয়ে দেখাতে পারি, খুবই সুন্দরী। আবার তার বাবা অনেক বড় ব্যবসায়ী। সবকিছু ঠিক থাকলে ওই মেয়ে তোমার বৌমা হলে তোমার আর অভির জীবন ধন্য হবে। রাজি থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। তুমি কবে দেখাতে নিয়ে যাবে বলো। এমনভাবে তারা কথা বলতে থাকে। এরপর বেশ কিছুদিন পর রেহানা বেগম তার ছেলেকে নিয়ে পাত্রী দেখতে যায়। আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আর আমার পছন্দ মানে আমার ছেলেরও পছন্দ। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে সুমিমাকে আমি বৌমা করতে চাই। না না আপা, আমাদেরও কোনো আপত্তি নেই। আপনার ছেলে কত ভালো একটা চাকরি করে, সে মানুষ হিসেবে খুবই ভদ্র। আমাদের মেয়ের জন্য তো এমন ছেলেই খুঁজছিলাম। এই কথা শুনে সবাই খুব খুশি হয়। এরপর কিছুদিনের মধ্যেই সুমি আর অভির বিয়ে হয়ে যায়। সুমির মা বাবা বিয়ের সময় তাকে ঘরের সমস্ত জিনিস উপহার দেয়, আর এসব দেখে রেহানা বেগম অনেক খুশি ছিল। এমনই একদিন জানো ছোট বৌমা, তোমার ঘরে এসে বসে থাকতে আমার খুব ভালো লাগে। সব কিছু দিয়ে পরিপূর্ণ। আর আমার ঘরে তো এসিও নেই, তাই খুব গরমও লাগে। অভি আর রাহুল বলল 2-3 মাস পর লাগিয়ে দেবে, কিন্তু গরম যেন আর সহ্যই হয় না। ওহ মা, এই ব্যাপার। আপনি এত চিন্তা করছেন কেন? আমি আমার বাবাকে বললে আরও একটা এসি পাঠিয়ে দেবে। ওইটা আপনার ঘরে লাগিয়ে দেব। আমি আজকেই কল করে বলছি বাবাকে। না না বৌমা, থাক। তারা আবার কি মনে করবে? অভি আর রাহুল তো বলেছে ওরা দেবে। ততদিন না হয় দিনের বেলা তোমার ঘরে এসে থাকবো। শুধু শুধু তোমার মা বাবাকে বলো না। মা, আপনি এসব কি বলছেন? আমি থাকতে আপনি কোনো কারণে কষ্ট করবেন তা আমি একদম সহ্য করতে পারবো না।
আমি আজকেই বাবাকে বলবো যেন আরও একটা এসি পাঠিয়ে দেয়। আপনার কিছু লাগলে আপনি আমাকে অবশ্যই বলবেন। আমি তো আপনার মেয়ের মতোই, তাই না? হ্যাঁ বৌমা, তা তো তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, তোমার যা ভালো লাগে তা করো। তুমি খুবই লক্ষ্মী একটা মেয়ে। তোমাকে বৌমা হিসেবে পেয়ে আমি অনেক খুশি। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি কিন্তু ওই নীলার সাথে বেশি মিশবে না। ও তোমার একটা নখেরও যোগ্য না। ওর কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে। ও কিন্তু আমার ছেলেকে কালো জাদু করে বিয়ে করেছে। ওর মাও ভালো না, বুঝলে? ও, তাই নাকি? ঠিক আছে মা, আমি আপনার কথা মনে রাখবো। আর ওনাকে কেমন জানি গাইয়া গাইয়া দেখা যায়। মনে হয় খুব অভাবে বড় হয়েছে। এই ধরনের মানুষদের আমারও পছন্দ না। পছন্দ না হয় স্বাভাবিক। ওর সাথে তো তোমার তুলনা করা যাবে না মা। আর ও অনেক গরিব ঘরের মেয়ে, না খেয়ে খেয়ে বড় হয়েছে। তাই মা মেয়ে মিলে কালো জাদু করে আমার ছেলেকে তাদের আয়ত্তে নিয়ে গেছে। কিন্তু এখন তুমি আসাতে আর কোনো আফসোস নেই আমার। তোমার সাথে সময় কাটালে আমি সব কিছু ভুলে যাই মা। এমনভাবেই তারা দুজনে কথা বলতে থাকে। অন্যদিকে নীলা সারাদিন সংসারের কাজ করে। তার সাথে রেহানা বেগম কখনোই ভালো ব্যবহার করত না। আরও নতুন বউ আসার পর থেকে তার অত্যাচার যেন আরও বেড়ে গেছে। সব সময় নীলাকে অপমান করে। তুমি এদিকে কোথায় যাচ্ছ? কিছু কি তোমার লাগবে? আমাকে বলো, আমি এনে দিচ্ছি। কেন? তোমাকে সবকিছু বলবো কেন? এই বাড়িটা তো আমারও। আমি কি ইচ্ছা মতো কিছু করতে পারবো না নাকি? সব কিছু তোমাকে বলে করতে হবে? না না, আমি সেটা বলতে চাইনি। আসলে তোমার তো নতুন বিয়ে হয়েছে, তাই ভাবলাম আমি তোমাকে একটু সাহায্য করি। এটা তো তোমারও বাড়ি, অবশ্যই তুমি সব কিছু করতে পারবে। তাহলে সব সময় এত অকারণে আমার সাথে কথা বলতে এসো না আপা। আমি তোমার বিষয়ে সব কিছু জানি। তুমি আর তোমার মা মিলে ভাইয়াকে কালো জাদু করে বিয়ে করেছো। তাই তো মা তোমাকে এবাড়ির বউ হিসেবে মেনে নিতে পারছে না। তুমি তো তাহলে খুব চালাক মেয়ে, তুমি আমার কাছেও আসবে না। এটা কেমন কথা সুমি? তুমি আমার ছোট যা, আমার সাথে কি এভাবে কথা বলা তোমার মানায়? আর মা যা বলেছে তা সঠিক নয়। আমি এমনটা করি নাই। তুমি শুধু শুধু আমাকে খারাপ ভাবছো। আর আমরা এই বাড়িতে একসাথেই থাকবো। দুজন দুজনের সাথে কথা না বললে কি হবে? এভাবে কি একা থাকা যায়? তার মানে তুমি কি বলতে চাইছো আপা? মা মিথ্যা কথা বলেছে? শোনো, আমি তোমার থেকে অনেক গুণ বেশি মাকে বিশ্বাস করি। আর কি বললে? একই বাড়িতে থেকে না কথা বলে থাকা যাবে না? শোনো, আমি সব পারি, আর এটাও পারবো। তোমার সাথে কথা না বললে আমার কিছুই হবে না। কিন্তু একদম কথা বলবো না এমনটাও না, কথা বলবো, কিন্তু অনেক কম। এবার সরো তো, আমার একটা দরকারি কাজ আছে। কি হয়েছে নীলা? আবার কি মা কিছু বলেছে তোমাকে? মাকে নিয়ে না আর পারি না। আমি কতবার বলেছি যে এই রকম ব্যবহার বন্ধ করতে, কিন্তু সে তো আমার কোনো কথাই শোনে না। না গো, আজকে মা কিছু বলেনি। সুমির সাথে দেখা হয়েছিল, ও আমাকে যা নয় তা বলল। আসলে ওরই বা কী দোষ? মা ওকে বলেছে আমি আর আমার মা নাকি তোমাকে কালো জাদু করেছি। মা সুমিকে আমার সাথে কম কথা বলতে বলেছে। মা হয়তো আমাকে মেনে নিতে পারছে না, ভালো কথা, কিন্তু তাই বলে সুমিকে এই ধরনের কথা বলবে? আমি খুব কষ্ট পেয়েছি আজকে। ভেবেছিলাম দুই যা মিলেমিশে থাকবো, তার হবে না হয়তো। তা হবে কি করে নীলা? মা ইচ্ছা করে ধনী ঘরের মেয়েকে বৌমা করে নিয়ে এসেছে। তার স্বপ্ন পূরণ হয়েছে, আর তোমাকেও সে আরো ছোট করতে চায়। এখন তুমি একটু ঘরে থাকো, আমি আসছি। না না, তুমি কোথাও যেও না। শুধু শুধু আরো অশান্তি বাড়বে। যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি আর এসব নিয়ে কথা বাড়িও না। নীলার কোনো কথা না শুনেই রাহুল তার মায়ের কাছে যায়। এ কি মা, তোমার ঘরে এসি কি করে এলো? আমরা তো কেউ কিনে দেইনি। বলেছিলাম 2-3 মাস পর কিনে দেব। তোরা দুজনে ছাড়াও আরও একজন আছে যে কিনা আমাকে নিয়ে ভাবে। আর সে হলো আমার ছোট বৌমা। ও ওর বাবাকে বলেছে, আর সাথে সাথেই সে পাঠিয়ে দিয়েছে। আমি না করেছিলাম, কিন্তু আমার লক্ষ্মী বৌমাটা মানলই না। আমার কষ্ট হচ্ছে দেখে কিনে দিল। মা, তুমি কি করেছো জানো? এটা কি করে করতে পারলে? আমরা তো সুমির মা বাবার কাছে ছোট হয়ে গেলাম মা। তারা কি ভাবলো বলো তো? আমরা 2 দিন আগে বা পরে তো কিনেই দিতাম,
কেন তুমি সুমির বাবার কাছ থেকে নিতে গেলে? যদি এতই দরকার ছিল আমাকে বলতে, যেভাবেই হোক তোমাকে কিনে দিতাম। তুই এভাবে কেন বলছিস? হ্যাঁ, সুমি আমার বৌমা, ও তো আমাকে কিছু দিতেই পারে। সেটা যাই হোক না কেন, এতে তোদের মান সম্মান কেন যাবে? যদি সুমির নিজের টাকা হতো সেটা আলাদা বিষয় মা, তুমি তো ওর বাবার টাকায় নিয়েছো। ছি মা, তুমি এই রকম? তা আমি আগে ভাবিনি। এই কাজটা তুমি ঠিক করনি মা। কেন ভাইয়া, তুই এমন করছিস কেন? তুই তোর শ্বশুর বাড়ি থেকে কিছু পাসনি বলে কি আমিও কিছু পাবো না ভেবেছিস? আমার শ্বশুর ধনী, তাই তো এত উপহার দিয়েছে, এতে খারাপ কি? আমার শ্বশুর বাড়ির কিছুই চাই না অভি, আমার যা আছে আমি এতেই খুশি। আর মা, তোমার যা ইচ্ছে করো, কিন্তু নীলাকে এত অপমান করো না। ও আমার বউ, ওর কষ্ট কিন্তু আমি সহ্য করব না। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, কেউ আমাকে কালো জাদু করেনি। আশা করি কথাটা তুমি মনে রাখবে। মা, তুমি ভাইয়ার কথায় কিছু মনে করো না। ও যা ইচ্ছে বলুক, তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। আমি তোমার সবকিছুতেই পাশে থাকবো। আমার রাহুলও এমন ছিল না রে বাবা, তোরা দুজনেই খুব ভালো ছিলি, কিন্তু ওই গরিব ঘরের গাইয়া মেয়েটা এসে সব শেষ করে দিচ্ছে। যাই হোক, এখন অন্তত তুই আর সুমি আছিস, এতেই আমার শান্তি। এমনভাবেই তারা কথা বলতে থাকে। এরপর কেটে যায় বেশ কয়েক মাস। একদিন, মা, আপনাকে একটা খুশির খবর দিতে এসেছি। আপনি দাদি হতে চলেছেন মা। আমি গর্ভবতী। সত্যি বৌমা, তুমি সকাল সকাল এই কি খুশির খবর শোনালে! আমার তো মনে হচ্ছে এই বয়সেই নাচা শুরু করি। আমি খুব খুশি হয়েছি। শোনো, এখন থেকে তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। আমার নাতির যেন কোনো কষ্ট না হয়। যা লাগবে তুমি ওই নীলাকে বলবে, আর আমাকে বলবে, কেমন? ঠিক আছে মা, আপনি যা বলবেন আমি এখন থেকে তাই করব। কিন্তু আমি আমার মা বাবাকে জানিয়েছি, ওরা কালকে আসবে আমাকে দেখতে। ও, তাই নাকি? আচ্ছা, আসুক। তাদেরও একমাত্র মেয়ের সন্তান হবে, তাদেরও তো অধিকার আছে। মা, আপনাদের জন্য চা নিয়ে এসেছি, একদম গরম আছে, খেয়ে নিন। আজকে চা আনতে এত দেরি হলো কেন শুনি? তোমাকে বলেছি না আমার ঘুম থেকে উঠেই চা দরকার হয়? আমার ঘুম থেকে উঠেই চা দরকার হয়। আসলে মা, আমার না কিছুদিন হলো শরীরটা খুব খারাপ, কাজগুলো ভালো করে করতে পারছি না। এত অজুহাত কোথা থেকে পাও তুমি? হ্যাঁ, শোনো, এখন থেকে তোমার আরো এক্সট্রা কাজ করতে হবে। আমার ছোট বৌমা গর্ভবতী, ওর যত্ন আজ থেকে তুমি নেবে। যখন যা লাগবে তাই দেবে, বুঝেছো? ও, তা না হয় করব মা, কিন্তু আপনাকে একটা কথা জানানোর ছিল। আমিও গর্ভবতী। এখন এত কাজ করা কি আমার উচিত হবে? এমনিতেই এই সংসারে অনেক কাজ। তুমি গর্ভবতী তো আমি কি করব? বাচ্চা জন্ম দিচ্ছ দাও, কিন্তু তাই বলে তো আমার ছোট বৌমার কোনো কষ্ট আমি হতে দিতে পারি না। সে তার মা বাবার অনেক আদরের মেয়ে, তাই তুমিই সব কাজ করবে। কোনো অজুহাত চলবে না। সন্তান হবে দেখে নিজেকে অনেক বড় কিছু ভেবে নিও না, বুঝলে? হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন। শোনো আপা, আমি আর তুমি কিন্তু সমান না। আমি ধনী ঘরের খুব আদরে বড় হয়েছি, আবার শাশুড়ির পছন্দের বৌমা। এইটুকু আদর তো আমি পাবই। তুমি আমার মতো হওয়ার স্বপ্নও দেখো না। না গো সুমি, আমি কারো মতোই হতে চাই না। কিন্তু তোমার যেমন সন্তান হবে, আমারও তো তেমন সন্তান হবে। সবার কাছেই যার যার সন্তান জীবনের চেয়েও দামি হয়। আমিও তো চাইবো না আমার সন্তানের কোনো ক্ষতি হোক, তাই মাকে বলছিলাম, আর কিছু না। যাই হোক, আমার যত কষ্টই হোক, আমি সব কিছু করে দেব। যতই হোক, তুমি তো মায়ের আদরের বৌমা। দেখেছেন মা, আপা মনে হয় আমাকে খুব হিংসা করছে। আসলে আপনি আমাকে ভালোবাসেন বলে তার অনেক হিংসা হয়। কিভাবে চলে গেল দেখেছেন? শোনো, ও কি বলল কি করলো সেটা তোমার দেখতে হবে না। তুমি সব সময় বিশ্রাম নেবে, নিজের খেয়াল রাখবে। ও গরিব ঘরের মেয়ে, সারা জীবন কাজ করেই খেতে হবে, যতই গর্ভবতী হোক না কেন। এমনভাবেই তারা কথা বলতে থাকে। এরপর পরের দিন সকালবেলা সুমির মা বাবা মেয়ের জন্য অনেক উপহার নিয়ে দেখতে আসে। আরে, আপনারা চলে এসেছেন? কিন্তু এত কিছু কেন আনতে গেলেন? এমনিতেই আসলে তো হতো, তাই না? শুধু শুধু অনেকগুলো টাকা খরচ হয়েছে। এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না আপা, একমাত্র মেয়ের জন্য তো এতটুকু আনতেই হবে।
এখানে সামান্য কিছু খাবার আর আপনাদের জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি। তারপর যখন আমার মেয়ের সন্তান হবে তখন তো সব কিছু দেব। এতে আপনারা কিছু মনে করবেন না, এগুলো আমরা ভালোবেসে নিয়ে এসেছি। না না, আমি কিছু মনে করিনি। আপনাদের মেয়েকে আপনারা যা ইচ্ছে দিন। এবার ভেতরে চলেন, বসে কথা হবে। শোনো নীলা, আজকে অনেক কিছু রান্না করবে। মাংস, মাছ, ভাজি, আরও অনেক কিছু। আমি সুমির মা বাবাকে মন ভরে খাওয়াতে চাই। অবশ্যই তারা তো তোমার মায়ের মতো নয় যে জীবনে কিছু খেয়ে থাকে না, কিন্তু তারপরেও এটা আমার ইচ্ছে। মা, আপনি যা বলছেন তা আমি কষ্ট হলেও করে দেব, কিন্তু সবসময় কেন আমার মাকে অপমান করে কথা বলেন? সে কি দোষ করেছে? মুখে মুখে এত কথা বলবে না। আমি যা বলি ভেবেই বলি। এমনিতেই তো নিজের মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিয়েছে, তারপর এখন তুমি গর্ভবতী। কই, একবারও তো দেখতে আসলো না। তার কি কোনো দায়িত্ব নেই? গিয়ে দেখো, সুমি বৌমার মা বাবা মেয়ের খবর পেয়েই কত কিছু নিয়ে মেয়েকে দেখতে এসেছে। এই হলো আসল ভালোবাসা। আর তারা অনেক দায়িত্বশীল, বুঝলে? মা, আপনি ভুল বুঝছেন। আমি আমার মাকে কিছুই জানাইনি, তাই সে আসতে পারছে না। আর আমার মা কিছুদিন হলো খুব অসুস্থ, আমাকে যেতে বলেছে, কিন্তু আমিও যাওয়ার সময় পাচ্ছি না। মা জানলে নিশ্চয়ই আমাকে দেখতে আসতো। হয়তো সুমির মা বাবার মতো এত জিনিস নিয়ে আসতে পারতো না, কিন্তু অনেক ভালোবাসা নিয়ে আসতো আমার কাছে। রাখো তোমার ভালোবাসা। এমন ভালোবাসা থাকার থেকে না থাকাই ভালো। তোমাদের মতো গরিব ভিখারিদের একটা ডায়লগ হয়, কিছু না থাকলেও ভালোবাসা আছে। এসব বাজে কথা বলা বন্ধ করো। এবার রান্না শুরু করো, তারা বেশিক্ষণ থাকবে না। এই বলে রেহানা বেগম চলে যায়, আর নীলা কষ্ট করে হলেও সমস্ত রান্না করতে থাকে। এমনভাবেই প্রতিনিয়ত রেহানা বেগম তার ছোট বৌমাকে ঘরে বসিয়ে রেখে গল্প করত, আর নীলাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। নীলা গর্ভবতী হলেও সে কোনো এক্সট্রা ভালোবাসা পেত না। এমনভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। কি রে মা, তুই কেমন আছিস? তোর মুখটা এমন শুকনো লাগছে কেন মা? ঠিকমতো খাবার খাচ্ছিস তো? এই সময় তো নিজের খেয়াল রাখতে হবে। হ্যাঁ মা, আমি নিজের খেয়াল রাখি তো। আসলে আমি তেমন খাবার খেতে পারি না, কেমন যেন এখনো বমি বমি লাগে। সবার শরীর তো এক হয় না, তাই না? আচ্ছা, এসব বাদ দাও। তোমার শরীর এখন কেমন? এবার কিন্তু এখানে কিছুদিন থাকবে। আমার শরীর এখন ভালো আছে, তাই তো তোকে দেখতে এলাম। কিন্তু থাকতে পারবো না মা, বাড়িতে অনেক কাজ আছে। আর তাছাড়া মেয়ের শ্বশুরবাড়িতে না থাকাই ভালো, লোকে খারাপ কথা বলবে। আর জানিস তো, গরিবদের নানা দিক দিয়ে দোষ। কার এত দোষগুণের কথা হচ্ছে শুনি? এসেই কি মা মেয়ে মিলে যুক্তি করছেন যে কিভাবে এই বাড়ির অধিকার পাওয়া যাবে, কি করে টাকা পয়সা হাতানো যাবে? মা, আপনি কি বলছেন এসব? আমার মা আমার সাথে দেখা করতে এসেছে, কোনো যুক্তি করতে আসেনি। আপনি সব সময় আমাদের এভাবে অপমান করতে পারেন না। তো অপমান করব নাকি তোমার মাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো? আচ্ছা, আপনার লজ্জা করলো না? এতদিন পরে মেয়ের বাড়িতে সামান্য কিছু মিষ্টি নিয়ে এসেছেন। আমার ছোট বৌমার মা বাবা প্রতি সপ্তাহে কিছু না কিছু নিয়ে মেয়েকে দেখতে আসে, আর আপনি? ছি, কিছু বলার নেই। আপনাদের মতো গরিবদের আমার একদম পছন্দ না, কিন্তু তবুও আপনার মেয়েকে আমাদের ঘাড়ে গছিয়ে দিয়েছেন। আপা, আমি বুঝতে পেরেছি আমরা গরিব বলে আমার মেয়েকে আপনি মেনে নিতে পারছেন না, কিন্তু শুধু এই কারণে আমার মেয়েকে এভাবে কষ্ট দেবেন না আপা। আর যাই হোক, আমি ওকে খুব ভালোবাসি। ও ছাড়া আমার আর কেউ নেই। দয়া করে আমাকে ক্ষমা করুন। যদি আমার সামর্থ্য থাকতো, আমিও আমার মেয়ের জন্য অনেক কিছু নিয়ে আসতাম, কিন্তু পারি নাই। ওর বাবা বেঁচে থাকলে হয়তো এই দিন দেখতে হতো না। শোনেন, এত অভাবী কথা বলে লাভ নেই। আপনি প্রথম ভুল করেছেন আমার ছেলেকে ফুসলিয়ে নিজের মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে। আর তারপর তো আরও অনেক কিছু আছে। যাই হোক, আপনার মেয়েকে তো বাড়ি থেকে বের করে দিতে পারবো না, কিন্তু আপনি এখন এখান থেকে চলে যান। আর কখনো যেন এই বাড়িতে আপনাকে না দেখি। যদি মেয়েকে কিছু নাই দিতে পারেন, তাহলে আর আসার দরকার নেই। এই বলে রেহানা বেগম চলে যায়। মা রে, আমি চলে যাচ্ছি। তুই একটু মানিয়ে নিয়ে জীবন পার করিস। শোন, তোর সাথে যে যত খারাপ আচরণ করুক না কেন, তুই সব সময় তাকে ভালোবাসার চেষ্টা করবি।
যদি ওপরওয়ালা চায় একদিন ঠিক তুই সুখী হবি মা। সারা জীবন কেউই কষ্ট পায় না, একদিন সব ঠিক হয়ে যাবে। আর পারলে নিজের যত্ন নিস মা, তুই তো আর একা নেই। এই বলে নীলার মা চলে যায়। এমনভাবেই আরও কিছুদিন অতিবাহিত হয়। আর নীলার ব্যথা শুরু হলে সে বাড়িতেই একটা কন্যা সন্তানের জন্ম দেয়। রাহুল আর নীলা দুইজনই খুব খুশি ছিল। অন্যদিকে রেহানা বেগম নীলার সন্তানের দিকে ফিরেও তাকায় না। সে সবসময় সুমির সন্তানের অপেক্ষা করতে থাকে। এমনভাবে আরও কিছুদিন কেটে যায়। আর সুমি হাসপাতালে একটা মৃত পুত্র সন্তানের জন্ম দেয়। ডাক্তার সাহেব, এটা কি করে হলো? আমি তো আমার বৌমাকে অনেক যত্নে রেখেছিলাম, ওকে কোনো কষ্টের কাজ করতে দেইনি, তারপরেও কেন এমন হলো? শোনেন, সবসময় শুধু শুয়ে বসে থাকলেই যে বেবি ঠিক থাকবে তা কিন্তু না। আপনার বৌমা একদম হাঁটাচলা করতো না, তার শরীরে অনেক প্রবলেম ছিল, আর বাচ্চাটা 2 দিন আগেই পেটের মধ্যে মারা গেছে। কিন্তু সে হয়তো তা বুঝতেই পারেনি। গর্ভবতী অবস্থায় একদম শুয়ে থাকা উচিত নয়। হাঁটাচলা করা, হালকা ঘরের কাজ করা অবশ্যই জরুরি। আপনারা 4 দিন পরে তাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন। এই বলে ডাক্তার চলে যায়। এরপর 4 দিন সুমি হাসপাতালে থাকার পর বাড়িতে ফিরে আসে। আপা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপরে অনেক জুলুম করেছি। নিজে শুয়ে বসে থেকে তোমাকে দিয়ে কাজ করিয়েছি, কিন্তু দেখো তার ফল কিন্তু ভালো হলো না। আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম। এটাই হয়তো ওপরওয়ালার বিচার। তোমার উপর এত অত্যাচার করার পরেও তোমার সন্তান সুস্থ হয়ে তোমার কোল আলো করে আছে। ছোট বৌমা, এতে তোমার কোনো দোষ নেই মা। আমার মনে হয় এই নীলা হিংসা করেছে বলে তোমার এমন পরিণতি হয়েছে। আসলে ও চায়নি তোমার সন্তান হোক। না মা, আপনি ভুল ভাবছেন। আপা এমন মেয়ে না। আমি দেরিতে হলেও বুঝতে পেরেছি আমরা আপার সাথে অন্যায় করেছি মা। আপনিও আপনার ভুল বোঝার চেষ্টা করুন। আপনার এভাবে আমাদের দুজনকে আলাদা চোখে দেখা উচিত হয়নি মা। আর আপার মনে কষ্ট দেওয়ার জন্যই আমার এই অবস্থা। হয়তো সে এটা চায়নি, কিন্তু পাপ করলে তার শাস্তি তো পেতেই হবে। তুমি এবার চুপ করো সুমি, তুমি এত কথা বলো না, তোমার সমস্যা হতে পারে। শোনো, আমি ক্ষণিকের জন্য হয়তো কষ্ট পেয়েছি, কিন্তু এখন তুমি ভুল বুঝতে পেরেছো দেখে খুব ভালো লাগছে বোন। আর মায়ের কোনো ভুল নেই, তার পছন্দ মতো বড় বৌমা আনতে পারেনি। সে যে কারণেই হোক তার তো একটু রাগ থাকবেই, কিন্তু আমি বিশ্বাস করি মাও একদিন আমাকে মেনে নেবে। আর এই দেখো আমাদের মেয়ে, ওকে তুমি আর আমি মিলেমিশে বড় করব। তুমি হলে ওর দ্বিতীয় মা। কি করবে তো? এই কথা শুনে সুমি অনেক খুশি হয়। আর রেহানা বেগমও নীলার এমন নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগ দেখে সেও নিজের ভুল বুঝতে পারে আর নীলার কাছে ক্ষমা চায়। এই দিনের পর থেকে নীলার মেয়ে পরীকে সবাই খুব ভালোবেসে বড় করতে থাকে। তাদের পরিবারে আর কোনো অশান্তি থাকে না।